আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ইকোনমিক্স প্রথম পত্র থেকে চ্যাপ্টার 4-এর বেসিক একটা বিষয় অর্থাৎ প্রফিট নির্ণয়, সেটার বেসিক কীভাবে প্রফিট নির্ণয় করতে সেই প্রক্রিয়াটা আমরা দেখব। তো চলো শুরু করি। তোমাদের পরীক্ষায় এই ধরনের একটা গ্রাফ দেয়া থাকবে। এই গ্রাফ থেকে তোমাকে বলবে যে মুনাফা নির্ণয় করো, ঠিক আছে? লাভ ক্ষতি কি হবে সেটা নির্ণয় করো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এই গ্রাফটা লক্ষ্য করো, এই যে এক্স অক্ষে দেখায় কোয়ান্টিটি, ওয়াই অক্ষে দেয়া আছে দাম এবং এসি মানে অ্যাভারেজ কস্ট, ঠিক আছে? অ্যাভারেজ কস্ট গড় ব্যয়, ঠিক আছে? আর এখানে খেয়াল করো এই কার্ভটা হচ্ছে এসি অ্যাভারেজ কস্ট, এই রেখাটা হচ্ছে এমসি মার্জিনাল কস্ট, ঠিক আছে? আর এই যে দেখো খাড়া একটা আছে উল্লম্ব রেখা, এটাকে আমরা নাম দিলাম ভারসাম্য রেখা। এটা আমরা বললাম এটাকে ভারসাম্য রেখা, ঠিক আছে? তাহলে এখানে কয়টা রেখা আছে দেখো, এটা হচ্ছে প্রাইস রেখা, এটা হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। কিন্তু আমরা কাজ করবো আসলে দুইটা জিনিস নিয়ে, পি এবং এসি নিয়ে, ঠিক আছে? আর প্রাইস এবং এসি আমরা দেখিয়েছি ওপর নিচে, এই দূরত্বটা আমরা উপর নিচে কি দেখালাম, প্রাইস এবং এসি। তাহলে এইভাবে, হ্যাঁ, আর আর তাহলে কী দূরত্ব দেখালাম আমরা, এক্স্যাক্টলি কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে যে কোনো বিন্দু থেকে এই কার্ভের যেই, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে আমরা কি দেখাবো, এই দূরত্বটা উপর নিচে আমরা দেখাবো প্রাইস অথবা এসি। আর ঠিক এইভাবে দেখাবো আমরা শুধুই কোয়ান্টিটি, ঠিক আছে? চলো আমরা তাহলে মুনাফা নির্ণয় করি। আমরা জানি মুনাফা সমান সমান মোট আয় সমান সমান মোট ব্যয়। অর্থাৎ তোমার মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মুনাফা। মুনাফাকে প্রকাশ করা হয় পাই দ্বারা, হ্যাঁ, এই যে গাণিতিক একটা চিহ্ন, এটা পাই। আর মোট আয়ের ইংরেজি হলো টোটাল রেভিনিউ, মোট ব্যয়ের ইংরেজি হলো টোটাল কস্ট। তাহলে মুনাফা সমান সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হলো টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট বের করা, ঠিক আছে? চলো আমরা বের করে ফেলি। আমরা জানি টোটাল রেভিনিউ সমান সমান পি ইন্টু কিউ, অর্থাৎ প্রাইস এবং কোয়ান্টিটি গুণ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে টোটাল রেভিনিউ। মোট আয় সমান সমান প্রতি একক দাম এবং মোট কতগুলো পরিমাণ, হ্যাঁ, নাম্বার অফ কোয়ান্টিটিস অ্যান্ড ইউনিট প্রাইস প্রতি একক দাম, এই দুটোকে গুণ করলে পাবো আমরা মোট আয়। তো এবার আমরা গ্রাফটা লক্ষ্য করি। দেখো তো এই যে গ্রাফের মধ্যে তাহলে প্রাইস রেখা কোনটা দেখো তো, এক্স্যাক্টলি যে প্রাইস রেখা, এটা হচ্ছে প্রাইস রেখা। আর এই রেখাটা কী রেখা যেন, এক্স্যাক্টলি ভারসাম্য রেখা। তাহলে প্রাইস রেখা এবং ভারসাম্য রেখা ছেদ করেছে কোন বিন্দুতে দেখো, ডি বিন্দুতে, তাই না? ডি বিন্দুতে, এফ বিন্দুতে, জি বিন্দুতে না। দেখো এটা হলো ভারসাম্য রেখা, এটা হচ্ছে প্রাইস রেখা, ছেদ করেছে ই বিন্দুতে, ঠিক আছে? তাহলে আমাদের এখন কাঙ্ক্ষিত বিন্দু হলো, এটাকে বলে ভারসাম্য বিন্দু, ঠিক আছে? তাহলে দেখো এই ই বিন্দু থেকে আমরা দুইটা দূরত্ব পাবো, এই অক্ষ থেকে একটা দূরত্ব এবং এই অক্ষ থেকে একটা দূরত্ব, ঠিক আছে? আচ্ছা, এই অক্ষে মান দেওয়া থাকে, মানগুলো লিখে নিই চলো। তাহলে এখন দেখো এই যে বিশ ই বা ই20, এই ডিস্টেন্সটা দেখো, এই দূরত্বটা কী, এভাবে যেন কী দেখায়, কোয়ান্টিটি প্রাইস না এসি, এক্স্যাক্টলি এইভাবে আমরা দেখাই কোয়ান্টিটি। তাহলে 20 ই, তাই না? এটা হলো পরিমাণ। তাহলে এই দূরত্বটা যেন কী দেখায় বলো তো, এই যে প্রাইস অথবা এসি। এখন প্রশ্ন হলো এটা কি এসি দেখাবে না প্রাইস দেখাবে? দেখো লম্বালম্বি আমরা দেখাই প্রাইস এবং এসি, এটা কি এসি দেখায় বলো তো? তাহলে এই দূরত্বটা দেখো, এখন আমরা প্রাইস রেখার উপরে আছি, এই জন্য এই দূরত্বটা হবে প্রাইস, ঠিক আছে? তাহলে প্রাইস দেখো 40 ই হচ্ছে প্রাইস, হ্যাঁ? তাহলে প্রাইস কত, সমান সমান 40 ই। এবং তাহলে ই থেকে এই দূরত্বটা 20 ই, এটাকে কী বলা হবে, এক্স্যাক্টলি এই পাশে আমরা কিউ দেখাই, তাহলে এই জন্য এই সবগুলো দূরত্ব হলো কোয়ান্টিটি, ঠিক আছে? এইভাবে দূরত্ব হবে কোয়ান্টিটি, কোয়ান্টিটি তো 20 ই, 20 ই, ঠিক আছে? এবার আমরা এই বাহুটার বিপরীত বাহু দেখো, এই যে এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ? তাহলে এই 40, এটার বিপরীত বাহু দেখো, বিপরীত বাহু হচ্ছে এইটা, তাই না? তাহলে এইটুকুর মান কত, 20, তাহলে 40 সমান সমান 20। এবং এই যে 20 ই আছে এখানে, এই 20 ই এর মান দেখো কত, এটার বিপরীত বাহু হচ্ছে এইটা, হ্যাঁ, এটার বিপরীত বাহু এইটা 40, এক্স্যাক্টলি 40, ঠিক আছে? তাহলে দুটোকে গুণ করলে হয় 4 দুগুণে 8, 800, তাই না? তাহলে টোটাল রেভিনিউ সমান সমান কত পেলাম, 800, তাই না? এবার আমরা বের করবো টোটাল কস্ট। আমরা জানি টোটাল কস্ট সমান সমান এসি ইন্টু কিউ, অ্যাভারেজ কস্ট ইন্টু কিউ, ঠিক আছে?
এটা একটা ফর্মুলা, এটা মুখস্থ করার দরকার নেই, কয়েকবার করলে এটা ক্লিয়ার হয়ে যাবে, শেখা হয়ে যাবে। হ্যাঁ, আর টোটাল রেভিনিউ সমান পি ইন্টু কিউ, আর টোটাল কস্ট সমান এসি ইন্টু কিউ। ঠিক আছে, তো এবার আমরা আমাদের এসি কার্ভটা খুঁজে বের করতে হবে। দেখো, হ্যাঁ, চিত্রে এই যে এটা হচ্ছে এসি কার্ভ, আর এটা হচ্ছে ভারসাম্য রেখা। তাহলে এসি রেখা এবং ভারসাম্য রেখা ছেদ করে কোন বিন্দুতে? এক্স্যাক্টলি ডি বিন্দুতে। এখন আমাদের কাজ হলো ডি বিন্দু নিয়ে। ঠিক আছে, তাহলে ডি বিন্দু থেকে আমরা দুইটা ডিস্টেন্স পাই, একটা হলো এদিকে, একটা হলো এদিকে। দেখো, এই যে 15 এবং ডি অর্থাৎ 15D, এই যে ডানে বামে এটা যেন কি প্রকাশ করে? এক্স্যাক্টলি কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে 15D হচ্ছে আমাদের কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি হলো 15D। ঠিক আছে, তাহলে এসি কত দেখো এখন? এই দূরত্বটা তাহলে কি হবে বলো? পি হবে না এসি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, যেহেতু আমরা এখন এসি রেখা নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা এটুকু হবে এসি, এই ডিস্টেন্সটা হবে এসি, এবং এই ডিস্টেন্সটা কোয়ান্টিটি। ঠিক আছে, আসলে সব সময় কোয়ান্টিটি হয় ডানে বামে, আমরা সব সব মোটামুটি সব চ্যাপ্টারেই ডানে বামে কোয়ান্টিটি দেখাই। ঠিক আছে, তাহলে এটা হলো কোয়ান্টিটি কত? 15D। তাহলে 15D আমরা লিখেছি, তা আর এই যে 40D দেখো, এটা হবে আমাদের এসি, কারণ আমরা এখন এসি কার্ভের উপরে আছি। তাহলে এটা হলো 40D সমান সমান। এখন 40D দেখো, এটার বিপরীত বাহু কোনটা? বিপরীত হবে এইটা, এটার মান কত? 15 ইন্টু আবার 15D। দেখো এই যে 15D এর বিপরীত বাহু হচ্ছে এই যে এটা, তাই না? এটার বিপরীত বাহু এটা কত? 40 বা 40। গুড, 4×5 = 600। তাহলে টোটাল কস্ট পেলাম আমরা কত? 600। আর টোটাল রেভিনিউ পেয়েছিলাম কত? 800। তাহলে মুনাফা আমরা বের করতে পারবো না? তাহলে এই ফর্মুলাটা নিচে আরেকবার লিখো, আমি দেখিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, এটা দেখো, আমরা জানি মুনাফা সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। এখানে আর আমরা জানি লিখতে হবে না, তুমি প্রথমে এটা লিখবা, আমরা জানি এটা লিখবা, তারপর এটা বের করবে, এরপরে জাস্ট লিখে দাও, ফর্মুলাটা আবার লিখে জাস্ট মানগুলো বসিয়ে দাও। টোটাল রেভিনিউ পেয়েছি আমরা 800, টোটাল কস্ট পেয়েছি 600, বিয়োগ করলে থাকে 200। তাহলে দেখো মুনাফা কত পেয়েছি আমরা? 200। ঠিক আছে, তাহলে এটা আবার লিখতে হবে যে মুনাফা, তাহলে সুতরাং মুনাফা সমান সমান 200। আচ্ছা, এখন আমাকে বলো তো, এই যে 200 এটা কি শূন্যের চেয়ে বড় না ছোট? এক্স্যাক্টলি শূন্যের চেয়ে বড়, এটা আমরা সবাই জানি। তাহলে মুনাফাটা পেয়েছি আমরা শূন্যের চেয়ে বড় অর্থাৎ পজিটিভ, তাই না? তো লেখো যেহেতু, যেহেতু দেখো মুনাফা শূন্যের চেয়ে বড় ইজ গ্রেটার দেন জিরো, এভাবে লিখতে হবে। যেহেতু মুনাফা ইজ গ্রেটার দেন জিরো, সুতরাং এখানে সুতরাং উদ্দীপকে প্রদত্ত ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক এই কথাটা একদম সেম টু সেম লিখতে হবে। ঠিক আছে, যেহেতু মুনাফা শূন্যের চেয়ে বড়, সেহেতু উদ্দীপকে প্রদত্ত ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। উদ্দীপকে যে ফার্মটা দেয়া আছে, এই যে চিত্রটা আসলে একটা ফার্মকে প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, একটা ফার্মের অবস্থা এরকম, তার গড় খরচ এরকম, তার প্রান্তিক খরচ এরকম, তার দাম রেখা এরকম। ঠিক আছে, এই ফার্মটা প্রতিনিধিত্ব করে, তাহলে এটা থেকে আমাদের বের করতে হচ্ছে এটা কী ধরনের মুনাফা অর্জন করে। তাহলে দেখো, এসি রেখা প্রাইস রেখা উপরে, এসি রেখা নিচে, প্রাইস বেশি আর গড় খরচ কম, এই জন্য এটা হবে অস্বাভাবিক মুনাফা। এইটুকু হলো তার অস্বাভাবিক মুনাফার পরিমাণ। ঠিক আছে, এটি হলো প্রাইস, হ্যাঁ, অতিরিক্ত প্রাইস, আর এই হলো তার অস্বাভাবিক মুনাফা, এইটাগুলোর ভ্যালু হলো 200। ঠিক আছে, বের করতে পারবো না। তাহলে যদি আমরা সাম আপ করি, আমাদের আসলে খুব বেশি কিছু দরকার নাই। ফর্মুলা দুটো দেখো, টোটাল রেভিনিউ মুনাফা সমান সমান টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, আবার টোটাল রেভিনিউ সমান সমান পি ইন্টু কিউ, এবং টোটাল কস্ট সমান সমান এসি ইন্টু কিউ। তাহলে আমাদের লাগতেছে প্রাইস রেখা এবং এসি রেখা। প্রাইস রেখা হচ্ছে এইটা, এসি রেখা হচ্ছে এটা। তাহলে টোটাল রেভিনিউ যখন বের করব, তখন প্রাইস রেখার সাথে ভারসাম্য রেখা কোথায় ছেদ করে? এখানে, এই দূরত্বটা, এই দূরত্বটা। আবার যখন টোটাল কস্ট বের করবো, তখন এসি ইন্টু কিউ, তাহলে এসি রেখা হচ্ছে এটা, ভারসাম্য রেখা হচ্ছে এটা, তাহলে ছেদবিন্দু এটা। তাহলে এইটুকু হবে আমাদের এসির পরিমাণ, এটুকু হবে কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে আমাদের বেশি কিছু লাগে না, প্রাইস রেখা, ভারসাম্য রেখা, এসি রেখা এবং ভারসাম্য রেখা। ঠিক আছে, এই যে ই বিন্দুটা মজার ব্যাপার হলো, ই বিন্দুটা সব বইতে দেয়া থাকে, দেয়া না থাকলেও এটা হবে ই বিন্দু। হ্যাঁ, তো এভাবে আশা করি বুঝতে পেরেছ। জিনিসটা একদমই সহজ, তুমি ভালো করে, আরও ভালো করে বোঝার জন্য কয়েকবার শোনো এবং কাগজে কলমে প্র্যাকটিস করো। আর তুমি যদি ভিডিওটা 2-3বার দেখো, তাহলে তোমার মোটামুটি ধারণা চলে আসবে। হ্যাঁ, যাকে বলে মুখস্থ করা, মুখস্থ হয়ে যাবে। কিন্তু মুখস্থ করলে কিন্তু হবে না, কাগজে কলমে কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, না হয় পরীক্ষার খাতায় তুমি লিখতে পারবে না, না দেখে শুধু গ্রাফটা দেখে তুমি দেখো তো অঙ্কটা করতে পারো কি না। ঠিক আছে, আর পুরো ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিজে নিজে এবার প্র্যাকটিস করো। ঠিক এভাবে লিখতে হবে, একটু কথাবার্তা লিখতে হবে। হ্যাঁ, আর এই গ্রাফটা পরীক্ষা অবশ্যই দিতে হবে। ঠিক আছে,
তাহলে গ্রাফ যত জটিল হোক আমাদের দরকার এসি এবং পি, এই দুইটা রেখা, ঠিক আছে? ভালো করে দেখে নাও এবং কাগজে কলমে প্র্যাকটিস করো। ও হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও হবে বোর্ড কোশ্চেন সলভ করব আমরা। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো এই লেখাগুলো একটু পড়ে নাও। হ্যাঁ, আমার চ্যানেলের নাম অক্সিজেন লাইভ, ঠিক আছে? ইউটিউবে গিয়ে এই নামে সার্চ করলে তুই আমার চ্যানেলটা পেয়ে যাবে, ঠিক আছে? আবার ফাইনালি আরেকটা কথা বলি, ইকোনমিক্স অনেক সহজ, আসলেই সহজ। গত বছর আমার একজন স্টুডেন্ট 89 পেয়েছে ফার্স্ট পার্টে এবং 88 পেয়েছে সেকেন্ড পার্টে, ঠিক আছে? সো আশা করতেই পারো তোমরাও 90% মার্কস পাবে ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হচ্ছে বোর্ড কোশ্চেন নিয়ে একদম, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থেকো, খুদা হাফেজ।